দর্শক, দ্রোহে সাহসে আবু সাঈদ সরাসরি সম্প্রচারিত এনটিভির বিশেষ এই আলোচনা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি শফিক শাহিন। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। আমরা আজকের এই অনুষ্ঠানে এমন একজন অকুতোভয় শহীদকে নিয়ে আলোচনা করব, যিনি স্বৈরাচারের বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে বুক চিতিয়ে সাহসের প্রতীক হয়ে আছেন। এমন সাহসী আত্মত্যাগকারী ছাত্র জনতাকে রাজপথে প্রতিবাদের বারুদ হয়ে জ্বলে উঠতে অনুপ্রেরণা জুগিয়েছিলেন। আলোচনা করব এই বিষয় নিয়ে। তা নিয়ে আলোচনা করতে উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবদিন শিশির। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। নিরস্ত্র আবু সাঈদকে হত্যার সেই নির্মম দৃশ্য কিভাবে এনটিভির ক্যামেরায় ধরা পড়েছিল, ক্ষমতাসীনদের রক্তচক্ষু উপেক্ষা করে কিভাবে এনটিভি সরাসরি সম্প্রচার করেছিল, আলোচনায় থাকবে সেই তথ্য। সেদিনের সেই ভয়াবহ ঘটনার সংবাদ সংগ্রহ করেছিলেন এনটিভির রংপুরের সিনিয়র করেসপন্ডেন্ট একে মইনুল হক। মইনুল হক, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আমাদের সাথে আরও যুক্ত হয়েছেন শহীদ আবু সাঈদের বড় ভাই রমজান আলী। আপনাকেও অভিবাদন জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আমরা শুরুতেই যেতে চাই জয়নাল আবদিন শিশির, আপনার কাছে, যে কোটা সংস্কারের সেই ধারাবাহিক আন্দোলনটা কবে থেকে শুরু হলো, কিভাবে এটা সামনের দিকে ধীরে ধীরে এগিয়ে গেল? কোটা সংস্কার আন্দোলনটা তো আসলে 2018 সালে যে একটা সেটেল ইস্যু ছিল, তখন আমরা একটা প্রজন্ম কোটা সংস্কার আন্দোলনের জন্য আন্দোলন করেছি। তখন 18 সালে যে কোটা সংস্কার আন্দোলন, সেটা মোটামুটি সেটেল হয়েছিল। কিন্তু দেখলাম পরিকল্পিতভাবে আবার 2024 সালে এই আন্দোলনটা করতে আমাদেরকে বাধ্য করে এবং এই কোটাটা বাতিল করে। তখন জুন মাসে তখনই আমরা জুন থেকে শুরু করে, তখন সম্ভবত রমজান মানে ঈদ ছিল। ঈদের পরে হচ্ছে আপনার এই আন্দোলনটা, ঈদের আগে আমরা মোটামুটি আন্দোলনটা শুরু করার পরে ঈদ আসলে, তারপরে ঈদ শেষ হলে, তখন জুলাইতে গিয়ে আন্দোলনটা তীব্র আকার ধারণ করে। আজকে যে 16 জুলাই, আজকে দিনটা মূলত হচ্ছে আমাদের এই আন্দোলনের একটা ক্লাইম্যাক্স মোমেন্ট। ওটা সবচেয়ে ঐতিহাসিক একটা দিন। বিশেষ করে এই দিনে শহীদ আবু সাঈদ, হ্যাঁ, আমরা সেই আলোচনাটায় যাব, সেটা অবশ্যই আমাদের আজকে মুখ্য আলোচনা। আমি আপনার কাছে জানতে চাই যে এই যে কোটা সংস্কার আন্দোলন, এই আন্দোলনটা আপনারা কিভাবে সারা দেশে ছড়িয়ে দিলেন? সংগঠনটা কিভাবে গড়ে উঠলো? নিজেদের ভিতরে যোগাযোগ, তারপরে একসাথে আন্দোলন করা, কর্মসূচি পালন করা, যদি আমরা সেই সময়টাতে ফিরে যেতে চাই। আন্দোলনের সময় আমি নিজে একজন পেশাদার সাংবাদিক ছিলাম। পাশাপাশি আমি আন্দোলনকে বুদ্ধিভিত্তিক জায়গা থেকে সহযোগিতা করার জন্য প্রতিনিয়ত আমি খুব ওতপ্রোতভাবে যোগাযোগ রক্ষা করছিলাম আন্দোলনকারীদের সাথে। বিশেষ করে যারা এদের আসিফ, নাহিদ, তারপরে হচ্ছে মাহফুজ, তাদের সাথে আরও যারা আছে, তাদের সাথে 18 আন্দোলনের সময় কিন্তু তারা আন্দোলনে, তখন তারা ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ছিল, তারা কিন্তু এখন মাস্টার্সে, যখন আমাদের এখন পড়াশোনা শেষ ছিল। তো ওই জন্য আমি নিয়মিত তাদের সাথে মোটামুটি যোগাযোগে ছিলাম। বিশেষ করে আসিফের সাথে নিয়মিতই আমার কন্ট্যাক্ট হতো, নিয়মিত বিভিন্ন বিষয় নিয়ে। যে সমস্ত বিচারপতিরা এই রায়টাকে বাতিল করলেন, তাদের ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড, তাদের মুক্তিযোদ্ধা কোঠার মানে মাধ্যমে বিচারপতি হলেন, এগুলো সহ আমি তাদেরকে নিয়মিত সরবরাহ করতাম। তখন আন্দোলন একদম প্রথম স্তর। তো শুরু থেকে যে জিনিসটা আমরা লক্ষ্য করলাম, এই আন্দোলনটা একদম যে ডিজাইনই করা হয়েছিল, এটা ছিল একটা নির্মোহ ভঙ্গিতে, এবং এটা আসলে আন্দোলনের প্রতি কারো ব্যক্তিগত কোনো মোহ ছিল না। যার কারণে আপনি দেখবেন এই আন্দোলনে কিন্তু সবাই সমন্বয়কারী, কাউকে কিন্তু মেইন নেতা বলা হয়নি। এবং এই আন্দোলনে বলা হয়েছে আপনারা সহ উদ্যোগে দায়িত্ব পালন করবেন, এবং সারা দেশের সবাইকে কিন্তু সমন্বয়কারী বলা হয়েছে, এবং আন্দোলনের জন্য একটা কমিটি করা হয়েছে। তারা কারো কিন্তু পদবি কিন্তু মানে কম বেশি ছিল না, সবাই কিন্তু
সমন্বয়কারী ছিলেন। সমন্বয়কারী সবসময়, হ্যাঁ, এই যে আন্দোলনটাকে জনতার কাতারে নিয়ে আসা এবং সবাই এই আন্দোলনকে আত্মীকরণ করার জন্য উদ্বুদ্ধ করা, যে আসলে দেখো আমরা এখানে কোনো নেতা হতে আসি নাই, ব্যক্তিগত পদ পদবি বা এখানে ফুটেজের জন্য আসি নাই, আমরা সবাই কিন্তু এক। মজার ব্যাপার হচ্ছে আমাদের যে ছাত্র শক্তির তখন সভাপতি ছিলেন আক্তার হোসেন, সে কিন্তু আন্দোলন বিতর্কিত হবে বা আন্দোলনকে একটু বাইরে থেকে পরিচালনা করার জন্য সে কমিটি দিয়ে থাকে, দলীয় দৃষ্টিকোণ থেকে নেওয়া হবে। বা চিন্তা করলাম আমরা যদি সবাই যদি এই সমন্বয়কারী কমিটিতে চলে আসে, তাহলে যদি তারা অ্যারেস্ট হয় দায়িত্বে থাকবে কি? তখন চিন্তা করা হলো যে আক্তার হোসেনকে কমিটিতে না রাখা হোক। কিন্তু খোদা তাআলার ইচ্ছা আক্তার হোসেনই প্রথম অ্যারেস্ট হলেন, সেই প্রথম রাজবন্দী হলেন। তো ওই সময় আমরা আসলে আন্দোলনটা এমনভাবে চেষ্টা করছি যে এটা সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য সব ছাত্র সংগঠনগুলো এখানে যুক্ত হয়েছে, সাধারণ শিক্ষার্থীরা যুক্ত হয়েছে, আপনার এখানে নিম্ন আয়ের স্বল্প আয়ের দিনমজুর মানুষ যুক্ত হয়েছে, এখানে আপনার বিভিন্ন পেশাজীবীরা যুক্ত হয়েছে। এমনকি আমাদের ঢাকা থেকে আন্দোলনটা কবে সারা দেশে ছড়িয়ে পড়লো? আন্দোলনটা আসলে প্রথম আন্দোলনে যখন অ্যাটাকটা করা হয়, সেটা হচ্ছে কুমিল্লা ভার্সিটি থেকে প্রথম আন্দোলনে হামলা করা হয়। কুমিল্লা ভার্সিটির শিক্ষার্থীরা প্রথম আহত হন এবং ব্যাপকভাবে গুলি চালানো হয় কুমিল্লা ভার্সিটির শিক্ষার্থীদেরকে। তখন আন্দোলনটা গতি পায়। আন্দোলনটা গতিটা পায় হচ্ছে কুমিল্লা ভার্সিটির প্রথম অ্যাটাকের মাধ্যমে। আর যদি বলেন হচ্ছে আন্দোলনটা একদম সবার মগজে গিয়ে যে আঘাত করা, যে বেদনা দেয়া, সেটা হচ্ছে আবু সাইদের মধ্য দিয়ে। আর ছাত্রলীগের যে প্রতিহতর বিষয়টা হয়েছে সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাত 3টা বাজে, 3:30 বাজে ছাত্রলীগকে কিন্তু ক্যাম্পাস ছাড়া করা হয়। তখন সকল হল থেকে ছাত্রলীগকে বিতাড়িত করা হয় এবং ছাত্রলীগ শিক্ষার্থীদেরকে বিসি ভবনে আটকিয়ে নিপীড়ন করছিলেন, পেট্রোল মারছিলেন এবং প্রত্যেক হল যাতে সাধারণ শিক্ষার্থীরা না বেরোতে পারে এবং যাদেরকে মারছেন তাদেরকে উদ্ধার করতে না পারে যেন হলের গেটে তালা লাগিয়ে দিচ্ছিলেন। ওই সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রত্যেকটা হলের তালা ভেঙে এসে বিসি ভবনের এই জায়গায় এসে ছাত্রলীগদেরকে প্রতিহত করে এবং তাদেরকে শায়েস্তা করে এবং এই শিক্ষার্থীদের উদ্ধার করে যারা আন্দোলনকারী ছিলেন। তো আন্দোলনের প্রত্যেকটা সময় আমাদের কাছে আন্দোলনটা এমনভাবে মনে হয়েছে, প্রথম মনে হয়েছে এটা শুধু শিক্ষার্থীদের আন্দোলন। প্রথম একসময় মানুষ মনে করছে শুধু যারা চাকরি করবে তাদের আন্দোলন, কিন্তু একসময় মনে হচ্ছে না, এটা পুরো ছাত্র সমাজের আন্দোলন। জি শিশির, আমরা একটু রংপুরে আমাদের যিনি সেই সময় এই আন্দোলনটা কাভার করেছিলেন ধারাবাহিকভাবে, মইনুল হক, আবু সাইদ তো রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সে আন্দোলন করছে, নিয়মিত আন্দোলন করছে। এই যে আপনি যে কাভার করছিলেন তখন কি আবু সাইদ সাথে আপনার পরিচয় হয়েছিল কিনা, বা সে আন্দোলনে তার যে এগিয়ে আসা, আপনার অভিজ্ঞতা কি বলবেন? ধন্যবাদ। আসলে আবু সাইদের সঙ্গে আমাদের পরিচয় পহেলা জুলাইয়ের পর থেকেই আর কি। মূলত আন্দোলনগুলো আসলে রংপুরে যে আন্দোলনগুলো তা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা বা যারা নেতৃত্বে ছিল সমন্বয়ক, তাদের নেতৃত্বেই কিন্তু গড়ে উঠেছিল রংপুরের এই বৈষম্য বিরোধী আন্দোলন। আর আবু সাইদ ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সমন্বয়ক, অন্যতম একজন সমন্বয়ক। তা বিশেষ করে 15ই জুলাই 16 জুলাইয়ের আগের দিন আবু সাইদকে ছাত্রলীগ কিন্তু মেরেছিলেন ক্যাম্পাসে এবং নির্দয়ভাবে মেরেছিলেন। সেই সময় আবু সাইদ কিন্তু একটা স্ট্যাটাসও দিয়েছেন যে যদি মরতেই হয় তাহলে একবারই মরবো, আর বেঁচে থাকলে সফল হয়েই বেঁচে থাকবো। সেটা 15ই জুলাই। তার আগে থেকেই উনি আন্দোলনের সম্মুখ কাতারে ছিলেন এবং আমি সহ অনেক গণমাধ্যমের সঙ্গে তার কিন্তু একটা যোগাযোগ ছিল এই আন্দোলনের মাঠে। আর আমরা যেহেতু প্রতিদিনই এনটিভিতে এই নিউজগুলো কাভার করছিলাম, প্রতিদিনই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আমরা গিয়েছিলাম এবং সে কারণে আগে থেকেই তার সঙ্গে আমাদের জানাশোনাটা ছিল। জি, আমি যদি রমজান আলী আপনার কাছে যেতে চাই, যে আপনার ছোট ভাই সে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, পাশাপাশি এই যে অধিকার আদায়ের যে আন্দোলন, সেই আন্দোলনেও সে অংশগ্রহণ করে এবং নিয়মিতই অংশগ্রহণ করে। আপনারা কি বুঝতে পেরেছিলেন কিনা, বা আপনাদের তখন প্রতিক্রিয়া কি ছিল? প্রথমেই আমি আমার পক্ষ থেকে এনটিপির দর্শনার্থী ভাইদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
এবং আমাদের এই প্রোগ্রাম আমাদের যে ভাইয়েরা দেখছেন তাদেরকে আমি আমার পক্ষ থেকে সালাম জানাই, আসসালামু আলাইকুম। আমরা মূলত 6 ভাই 3 বোন পরিবারের। তো রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পড়ার মতো আমাদের পরিবারের পক্ষ থেকে শুধু আবু সাইদ আমাদের ওই ভাইয়ে শুধু বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার মতো চান্স পেয়েছে এবং ওর মেধা ভালো ছিল। ও 5-এও বৃত্তি পায় এবং 8-এও বৃত্তি পায় এবং এসএসসিতে স্কলারশিপ পায়, যার কারণেই হয়তো ও বিশ্ববিদ্যালয় পর্যন্ত লেখাপড়ার চান্স পেয়েছে। তো ও যখন বাড়িতে আসতো আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে আমরা জানতাম যে আবু সাইদ কোটা সংস্কার আন্দোলনে যোগ দিয়েছে এবং সেখানে আন্দোলন করে, কিন্তু আমরা এতখানি জানতাম না যে প্রথম সারি থেকে ও একজন প্রথম সমন্বয়ক হিসেবে নেতৃত্ব দেয়। এতখানি আমরা আমাদের পরিবার থেকে জানতাম না। তারপরে একদিন ফেসবুকে তার স্ট্যাটাস দেখে জানতে পারলাম এটা 15 তারিখ কি 14 তারিখ হবে। তখন আমি ওকে ফোন দেই, ফোন দিয়ে বলি যে ভাই তুমি এগুলা আন্দোলনে যেও না, আমরা যে পরিবার কখন বাইরে কোন দিকে কে ফালাই রাখবে তো খোঁজও তো পাবো না, তখন তোর লাশটাও আমরা খুঁজে পাবো না, এভাবে বলি। তখন ও বলে, আবু সাইদ বলে যে ভাই রংপুরে এরকম কিছু হবে না। এই কথা বলেই ও ফোন কেটে দেয়। তারপরে যখন 16ই জুলাই 2:30 মইনুল হক যে বললেন যে আবু সাইদকে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করেছে, তাকে মেরেছে, এই কথা কি আবু সাইদ আপনাদেরকে জানিয়েছিল বা আপনারা জানতে পেরেছিলেন কিনা? না, আমাদের পরিবারে এরকম খবর আগে পাঠায়নি। পরে শহীদ হওয়ার পরে আমরা জানতে পারছি যে ছাত্রলীগের পমেল বড়ুয়া নাম ছাত্রলীগের নেতা ছিল, উনি তাকে থাপড়াইছে এবং মারধর করছে এবং গলা চিপে ধরছে, বহুত নির্যাতন করছে তার উপরে। এটা আমরা শহীদ হওয়ার পরে জানতে পারছি, তার আগে আমরা জানিনি। 16ই জুলাই যখন 2:30 আমার এক চাচতো ভাই ওই আবু সাইদ যে ম্যাচে থাকতো ওই ম্যাচে থাকতো। রমজান আলী ভাই, আমি একটু মইনুল ভাই আপনার কাছে যাই যে যখন এই যে আন্দোলন চলছে নিয়মিত, ইউনিভার্সিটির ছাত্ররা ক্যাম্পাসের বাইরে আসতে চায়, পুলিশের সাথে সংঘর্ষ, তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এই আন্দোলন দমন করা, থামিয়ে দেয়া, আইনশৃঙ্খলা বাহিনীকে ডেকে নিয়ে আসা, সেই ধরনের কি কোনো অপচেষ্টা ছিল কিনা? আপনি কি প্রত্যক্ষ করেছিলেন তখন? জি, এটি ছিল। ওই সময়ের যে ভিসি ছিল ডক্টর হাসিবুর রশিদ, আমরা কিন্তু গণমাধ্যম কর্মীরা একসময় তাকে প্রশ্নও করেছিলাম যে ক্যাম্পাসে ভিতরে কেন পুলিশ, আর এখানে ছাত্ররা আন্দোলন করছেন। এবং আমরা যতটুকু আন্দোলন প্রত্যক্ষ করেছি, তাদের আন্দোলনটা কিন্তু মানে খুবই একটা মানে নিয়মের মধ্য দিয়েই তারা আন্দোলন করছে, সহিংস ছিল না, উস্কানিমূলক ছিল না। সেখানে ছাত্রলীগ বারবার বাধা দিচ্ছিল। যে কথাটি রমজান আলী ভাই বললেন যে পমেল বড়ুয়া, সে ছিল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি, তারা বারবার বাধা দিচ্ছিল। এবং একটা পর্যায়ে যখন 15ই জুলাই, বিশেষ করে 14ই জুলাই এবং 15ই জুলাই এই বৈষম্য বিরোধী ছাত্ররা যখন ক্যাম্পাস থেকে মিছিল রাস্তায় আসার চেষ্টা করেছিল, তাদেরকে কিন্তু বাধা দেওয়া হচ্ছিল প্রবলভাবে। এবং সেই সময় পুলিশের আমরা নগ্ন একটা হস্তক্ষেপেই বলবো ক্যাম্পাসে, তখন পুলিশকেও আমরা প্রশ্ন করেছিলাম যে আপনারা, বলছে আমাদেরকে তো এখানকার প্রশাসনিক প্রধান ভিসি মহোদয় আমাদেরকে ডেকেছেন। এবং সেই সময় আমরা দেখেছি যে এই আন্দোলনকে
যাতে বেগবান করতে না পারে, ক্যাম্পাস থেকে বাইরে ছড়িয়ে পড়তে না পারে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কিন্তু অন্যরকম একটি ভূমিকা ছিল যা খুবই বিতর্কিত। আমরা আবু সাঈদের বিভিন্ন সময়ের ফেসবুক স্ট্যাটাস আমরা দেখি, সেখানে তার প্রতিবাদের কথা, প্রতিরোধের কথা। আবু সাঈদ কি ছোটবেলা থেকেই কি এরকম প্রতিবাদী, সত্যের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে কি তার অবস্থান ছিল? আপনি যেহেতু তার একেবারেই বড় ভাই, তিনি ভাইদের ভিতরে সবার ছোট। আবু সাঈদ আমাদের 6 ভাইয়ের সবার ছোট, এবং আমরা দেখেছি ছোটবেলা থেকে ওই একদম খুব একটা নরম মনের মানুষ। মানে এমন, ওকে যদি বলি যে এই ওই জায়গায় একটু যাও তো, তখন কিন্তু ও ওই জায়গায় যাইতো। কোনো সময় আমাদের ভাইদের মুখে কোনো দিন তর্ক বিতর্ক বা কথা বললে শুনে নাই, এরকম আমরা আচরণ আর কোনো দিনও দেখিনি। তবে ও সব সময় ছোট বাচ্চা কাচ্চাদের সাথে খেলাধুলা বেশি করত, এবং আমরা দেখছি যে সব সময় ওর হাতে বই ছিল, ওই পোলাপানের সাথে খেলাধুলা করত, আবার এক সময় দেখি বই মেলে আবার পড়তে আসে। এই দৃশ্যটাই আমরা তার দেখছি। এবং মানুষের কোনো প্রতিবাদে বা মানুষের সাথে কারোর সাথে কোনো দিন ঝগড়া ভাই হিসেবে আমরা কোনো দিন শুনি নাই যে আবু সাঈদের সাথে অমুকের একটু ঝগড়া লাগছে বা অমুক ছাত্রদের সাথে একটু পারিবারিকভাবে তার ক্যাসাল, এরকম কিছু আমরা দেখিনি, কোনো দিনও দেখিনি, বা আমাদের পরিবারের কেউ দেখেনি। তবে ও একটা সংগঠন করছিল, যেমন ঈদের সময় গরিব দুঃখীদের লাচ্ছা সামাই বিতরণ, বা দেখা গেছে অসহায় গরিব মানুষ আছে তাদের মাঝে কাপড় চোপড় বিতরণ, এরকম একটা সংগঠন ছিল তার। কিন্তু অন্যায়ের প্রতিবাদ করব বা সেরকম কোনো আমাদের চোখে ভাসেনি, আমরা দেখিনি। কিন্তু সে তো কোনো অন্যায় কাজের সাথে কখনো জড়িত হয়নি। সে অন্যায় কাজের সাথে কোনো সময় জড়িতও ছিল না, বা তার নামে কোনোদিন আমাদের বাসায় কোনোদিন কেউ বিচারে নিয়ে আসেনি, আমরা শুনিনি এটা। তারপরে যখন ও 5 পাস করে, 5 পাস করার পর থেকেই ও 5 ওয়াক্ত নামাজ পড়তো, এবং পাশাপাশি আমাদের এলাকার কিছু ছাত্রকে টিউশনি করাইতো। ওর কাজ ছিল এইটাই। আর আমাদের কৃষিকাজে যখন ওকে ডাক দিতাম, আমাদের যখন চাপ পড়তো, ও আসতো। অর্থাৎ আবু সাঈদের এই যে সাহস, এই সাহস হলো সবার জন্য, দেশের জন্য। মানে সে ভেতরে ভেতরে সাহসী হয়ে ওঠে। জি, সে আস্তে আস্তে যখন বেড়ে উঠছে, আস্তে আস্তে জানতে শিখছে কোনটা ন্যায় কোনটা অন্যায়। সেটা আমাদের বাসায় থাকায় নয়, তখন ও যখন এসএসসি পাস করার পরে কলেজে, সরকারি কলেজে রংপুর যখন ভর্তি হয়, ওইখানেই প্রায় 6 বছর ও শুধু আসতো, ঈদের সময় আসতো, 2-4 দিন হয়তো থাকতো, এরপরে মাঝে মধ্যে আসতো, খুব কম আসতো বাড়িতে, রংপুরেই থাকতো বেশিরভাগ সময়। ও লেখাপড়া করতে করতে ও জানতে পারছে যে কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটার প্রতিবাদ করা যাবে। ছাত্র হিসেবে খুব ভালো ছিল, যার কারণেই ও বলতো যে আমি যে কোটা সংস্কারে যে যোগ দিয়েছি আমার চাকরির কারণে না, আমার যে মেধা, আমার যে সার্টিফিকেট, আমার চাকরি হবে। কিন্তু বাংলাদেশে যে বৈষম্য শুরু হয়েছে, আমার মতো কত ভাই কত বোন তারা এই যে চাকরি পাচ্ছে না, যে কোনো জায়গায় চাকরি নিয়োগ হইলে সেখানে বাণিজ্য হয়, নিয়োগ বাণিজ্য, কোটা তো থাকলো আরও দূরের কথা। আমার চাচাতো ভাই মাস্টার ডিগ্রি পাশ করে আজকে কৃষিকাজ করে, মানুষের কামলা দেয়, এই জিনিসগুলো তার বিবেকে বাধা দিছে। আপনি কখন এই ভয়াবহ খবরটি পেলেন যে আপনার ছোট ভাইকে গুলি করা হয়েছে? আমি 2:30 সময় আমি শুয়ে আছি, তো
আমার এক চাচাতো ভাই রুহুল আমিন নাম, আবু সাইদ যে ম্যাচে থাকতো সেই ম্যাচে ওই আমার চাচাতো ভাই ও থাকতো। তা আমাকে প্রথমে ফোন দিল যখন, তখন আমি ফোন রিসিভ করলাম। রিসিভ করে বলল যে ভাই আপনি কি কিছু শুনছেন? তা আমি বললাম না, আমি তো কিছু শুনি নাই, কি হয়েছে বলো। তখন বলল যে আবু সাইদকে তো পুলিশে গুলি করছে। তখন আমি বসা থেকে উঠে দাঁড়ালাম। কয় কেন গুলি করলো? কয় যে ওই যে আন্দোলনে প্রথম সারিতে ছিল, পুলিশে গুলি করছে, মনে হয় বাঁচবে না। আমাকে এখন কই আছে? কয় যে মেডিকেলে নিয়ে গেছে, আপনি আসেন। তারপরে আমি ঘর থেকে বের হয়ে দেখি আম্মা বসে আছে বারান্দায়। ঘরে যা দেখি আব্বা শুয়ে আছে। তা আব্বাকে ডাক দিলাম, ঘুম ঘুম ভাব। ডাক দিয়ে সাথেই আব্বা উঠলো। বললাম যে আব্বা, আবু সাইদ তো অ্যাক্সিডেন্ট করছে রংপুর, এখনই চলে যাওয়া লাগবে। তোর কাছে কি কেমনি অ্যাক্সিডেন্ট করলো, কি হলো? এখন আম্মাও শুনে ওইখান থেকে উঠে আসলো, কেমনি অ্যাক্সিডেন্ট করছে, কি হয়েছে? আমি কইছি যে এটা পরে শোনা যাবে, রংপুর যাওয়া লাগবে আগে। এর মধ্যে আমি সিএনজিকে ফোন দিয়েছি, দিয়ে আমি ঘরের ভিতরে প্যান্ট শার্ট পরতেছি। মনে হয় 2 মিনিটও হবে না, চারিদিক থেকে আমাদের বাড়ির আশেপাশে যারা ইন্টারনেট চালায় মোবাইল হাতে ধরে নিয়ে আসছে, এবং তারাই করুণ সুরে এমনভাবে কাঁদতেছে মনে হয় যে তাদেরই সন্তান হারাইছে। তার মানে এনটিভির মাধ্যমে তারা জেনে গেছে যে এনটিভি যে লাইভটা করছে ওই লাইভটা মানে মোবাইলটা হাতে নিয়েই সরাসরি আমাদের বাড়িতে আসতেছে আর কাঁদতেছে, করুণ সুরে কাঁদতেছে। তারাই মনে হচ্ছে যে তাদেরই মনে হয় যে সন্তান মারা গেছে। তারপরে যখন আসলো, আসে তারা দেখলো, দেখে তো সবাই হতাশ। এইভাবে আস্তে আস্তে বাড়িতে লোক আসা শুরু হয়। আমি তাৎক্ষণিক সময় সিএনজি নিয়ে রংপুরে রওনা করি। রওনা করার পথে রাস্তায় আমার এক বড় ভাই ফোন দিল, বলল যে রমজান কদ্দূর গেছো? আমি বললাম যে ভাই ভ্যান্ডাবাড়ি পার হয়েছি। তখন বলল যে লাশ তো ক্যাম্পাসে নিয়ে যাচ্ছে ছাত্ররা, তুমি সরাসরি ক্যাম্পাসে যাও। আমি বললাম যে ঠিক আছে ভাই, ক্যাম্পাসে যাব। কিছুক্ষণ 5 মিনিটও হয় নাই, আবার ফোন দিছে। ফোন দিয়ে বলল যে ভাই ডিসি মোড় থেকে তো আবু সাইদের লাশ পুলিশ অ্যাটাক করে তুলে নিয়ে গেছে, ছাত্রদের কাছ থেকে ছিনিয়ে নিছে, এখন কোন জায়গায় আছে তুমি যা খোঁজ নাও। জি মনির ভাই, মানে গুলি করে মেরে ফেললো, আবার আবু সাইদের ডেড বডি তারা মানে ছিনিয়ে নিতে চাইলো, ছিনিয়ে নিল, মানে সেই সময়ের সেই পরিস্থিতিটা কি ছিল? আসলে 16ই জুলাই দুপুর 2টায় এনটিভির নিউজ শুরু হয়। যাই হোক, আমরা ফিট ফাটাচ্ছিলাম, আপনারা তো ঢাকায় বসে সিদ্ধান্ত নিলেন লাইভে যাবেন, আরমান আমি। তা আপনিই বলছিলেন কিন্তু ওই দিন যে লাইভ কিন্তু সামনে, ক্যামেরার সামনে যায় না, ক্রস ফায়ারে পড়ে যাবেন। আরমানের পাশে থেকেই আপনি এবং আমাদের সিএনই কাঞ্চন ভাই বলতেছিলেন যে নিরাপত্তা নিশ্চিত করে। আসলে আমরা যে 1 নম্বর গেটের সামনেই যে মানে ড্রেনের উপরে যে বিশাল চওড়া যে ফুটপাত, সেখানে আমরা বাম দিকে, ডান দিকে পুলিশ এবং ছাত্রলীগ এবং তাদের অনেক সহযোগী, আর পক্ষান্তরে পার্কের মোড় একেবারেই কাছে, চকবাজার, এই এলাকাগুলোতে ছাত্র জনতা, আবু সাইদরা ছাত্র জনতারা নিয়ে আসতেছিলেন। একবার চেষ্টা করেছেন তারা বিশ্ববিদ্যালয়ে ঢোকার, কিন্তু বিশ্ববিদ্যালয়ের গেটটা বন্ধ করে দেয়া। তার মানে পুলিশ সেখানেও বাধা দিয়েছে? হ্যাঁ, পুলিশ প্রবলভাবে বাধা দিয়েছে। এবং আরেকটি এখানে বিষয়ে বলি, সেটি হলো যে ওই ছাত্ররা কিন্তু তাদের মধ্যে একটা ছিল যে পুলিশ যদি সত্যি সত্যি বাধা দেয়, আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে ওখানে কথা বলে আমরা মডার্ন মোড়ের দিকে চলে যাব। কিন্তু আমরা যেটা দেখলাম, অবাক হয়ে গেলাম যে কোনো ধরনের মানে উস্কানিমূলক বা কোনো ধরনের সে ধরনের একটা সিচুয়েশন তৈরি হলো না। আচমকা পুলিশ প্রথম টিয়ার শেল চার্জ করলো, হামলা করে বসলো। হামলা করে। জনাব আবদিন শিশির, আপনারা কখন জানলেন যে আবু সাইদকে গুলি করে হত্যা করা হয়েছে? প্রথমত হচ্ছে আমরা যখন 3টার দিকে আমরা মানে লাইভটা দেখতে পেলাম, আমরা যে মোটামুটি এটা তখন ভাইরাল হয়ে গেছে, আমার কাছে ভাইরাল হওয়ার পরে আসে।
কিন্তু আমরা এনটিভি মানে লাইভটাই দেখতে পেলাম যে আবু সাইদ দুহাত প্রসারিত করে মানে বুকে গুলি নিছে। তখন দেখলাম যে সোশ্যাল মিডিয়ায় সবাই আবু সাইদের কৃতিত্ব এবং বীরত্বকে প্রশংসা করে শুধু স্ট্যাটাস দিচ্ছে যে আবু সাইদ মানে বুকে বুলেট নিজেই গ্রহণ করে নিছে, যে আর সহ্য হচ্ছে না এই দেশ, এভাবে তার ফেসিবা তার মানা যায় না। তখন এটা আসলে আমাদের মানে কান্নাই আসছে। বিশেষ করে আমার ব্যক্তিগতভাবে আমি এগুলো দেখার পরে দুদিন আমার বেশি কান্না হয়েছে। প্রথম হচ্ছে আবু সাইদ, দ্বিতীয় হচ্ছে প্রাইভেটে যখন মানে শিক্ষার্থীরা যখন জীবন দিচ্ছিলেন, শহীদ ছিলেন। তো আমরা আবু সাইদের এই ফুটেজটা আমি বিশেষ করে আমি বারবার দেখছিলাম এটা কিভাবে সম্ভব, এইভাবে দু হাত প্রসারিত করে বুলেটকে আলিঙ্গন করতেছে। একটা সাহসের প্রতীক আবু সাইদ। মানে আমার কাছে মনে হয় আবু সাইদ, এই দেশে তো অনেক বিপ্লবীরা জন্ম নিয়েছেন, এখানে যদি আমরা বলি পলাশী প্রান্তরে যে ফেসিবাদের বিরুদ্ধে বা আধিপত্যের বিরুদ্ধে যদি এখানে সিরাজউদ্দৌলা জীবন দিয়েছেন, এখানে তিতুমির জীবন দিয়েছেন, ক্ষুদিরাম জীবন দিয়েছেন, হাজী শরীয়তুল্লাহরা এখানে লড়াই করে সেখানে আমার কাছে মনে হয় তাদের কিছু না কিছু বাহিনী ছিল, তারা নিরস্ত্র ছিলেন না। আবু সাইদ একমাত্র বীর যে দুনিয়া কাঁপানো জুলাই বিপ্লবে সারা পৃথিবীকে সাক্ষী রেখে নিরস্ত্রভাবে এভাবে দু হাত প্রসারিত করে দিয়ে আমরা আবু সাইদের এই বীরত্বের গল্প আমরা আলোচনা করব। রমজান আলী, আপনার ভাইকে শেখ হাসিনা হত্যা করলো, আপনারা শোক করবেন, আপনার ভাইকে চিরবিদায় জানাবেন। আমরা দেখলাম যে ঠিক সেই মুহূর্তে আবার তখনকার সরকারের পক্ষ থেকে আপনাদের পুরো পরিবারকে ঢাকায় নিয়ে আসলো। সেই সময়টা আপনাদের কেমন কেটেছিল? শোকের উপরে আবার এই ধরনের রাষ্ট্রীয় যে প্রেশার। আপনি জানেন যে আমাদের আবু সাইদ যখন শহীদ হয়, মেডিকেল থেকে যখন নিয়ে আসি 18-20টে প্রশাসনের গাড়িবহর ধরে আমাদের বাড়িতে পৌঁছায়, এবং পৌঁছানোর পরে যে রাতেই যে আমাদের উপরে একটা যে প্রেশার প্রশাসন এবং তখনকার তাৎক্ষণিক সরকারের আমলের যে এলাকায় যে যারা অস্ত্রধারী নেতা ছিল, তারা যে আমাদের পরিবারের প্রতি যে প্রেশার, রাত্রেই তারা কবরস্থ করবে এবং ভেকু দিয়ে তার কবর খোঁড়ার ব্যবস্থাপনা করবে। আমরা তো পরিবারের লোক সবাই হতাশ এই ব্যাপারে। পরে আমরা বাধাগ্রস্ত হয়ে পরের দিন 7টা বাজে মাটি দেওয়ার সিদ্ধান্ত হয়। পরের দিন সকালে 9টায় জানাজার প্রচার যখন ছেড়ে দেই, তখন আবার ওই প্রশাসনের লোকজন এবং ওই আওয়ামী লীগের যে অস্ত্রধারী যে নেতারা, তারা আসে আবার প্রেশার ক্রিয়েট করে আমাদের উপরে, আমাদের পরিবারের উপরে। এবং আপনি জানেন যে আমার বাবা একজন সরল সোজা মানুষ, গ্রামের সাদামাটা মানুষ, এবং আমার মা তো আরও সরল সোজা, যিনি মিডিয়ারে একটা কথা বলতে পারেন না, একবারই সোজা। আমাদের ভাইদেরকে কাউকে ভিতরে না যাইতে দিয়ে তারা ভিতরে গিয়ে তাদের সাথে আলাপ আলোচনা করে এবং সূর্য উঠার আগে তাদের বাড়ির থেকে বের করে ভ্যান গাড়ি দিয়ে তাদেরকে রাস্তায় নিয়ে এসে গাড়িতে উঠাই দেওয়া হয় এই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আসার জন্য। কিন্তু আমাদের ভাইদেরকে সেইভাবে বুঝতে দেওয়া হয়নি এবং জানতে দেওয়া হয়নি। তারা বলছে, বাবাকে বুঝাইছে, সরকার ডাকছে আপনাকে, প্রধানমন্ত্রী, আপনি না যা কি করবেন? সরকারের বিরুদ্ধে কি মামলা করবেন? পারবেন আপনি মামলা করে? সরকারের কি করতে পারবেন? এই সব ভুলভাল বুঝাইয়া তাদেরকে নিয়ে আসা হয়েছে গণভবনে। তারপরে তাদের সাথে কি আচরণ করা হয়েছে? এখানে কোথায় তাদেরকে রাখলো? তারপরে তাদেরকে আইনে এখানে হোটেলে রাখা হয়েছে এবং পরের দিন সাক্ষাতের জন্য যখন নিয়ে যাওয়ার পরে আমার ওয়াইফও আসছিল, তাই বলছে যে আমাদের ভাই হারার যে আমাদের যে বেদনা, আমরা শুধু তার বিচার চাই। তখন উনি বলছে যে স্বজন হারানোর ব্যথা আমি বুঝি, আমারও স্বজন হারাইছি। এই কথা বলেই
উনি চলে গেছে। আর কোনো ডাকে সে সাড়া দেয়নি এবং সবার কথা যে বলবে সে বলার সুযোগ তিনি তাদেরকে দেননি। জয়নুল আবদিন, শিশির আবু সাইদের দুহাত প্রসারিত যে ভিডিও ফুটেজ নিরস্ত্র আবু সাইদের উপরে সেদিন হামলা করে তাকে হত্যা করা হলো, সেদিন আমরা পরে জানলাম যে সেদিন চট্টগ্রামে ছাত্রদলের নেতা ওয়াসিম আকরাম তাকে সহ আরও 5 জন, অর্থাৎ আবু সাইদ, ওয়াসিম আকরাম সহ 6 জনকে ওই দিনই হত্যা করা হলো। মানে মানে কেন পারল কিভাবে এভাবে নিরীহ নিরস্ত্র মানুষের উপরে মানে গুলি চালাতে? প্রথমত হচ্ছে বিগত 17 বছরের যে আওয়ামী লীগ যে ফেসিস্ট কাঠামো, সেই কাঠামোতে তারা অভ্যস্ত হয়ে গিয়েছিল যে নিরস্ত্র মানুষকে হত্যা করাতে। এই যে হত্যার যে সংস্কৃতি তারা কিন্তু ক্ষমতায় এসে শুরু করেছে। আপনি দেখেন, যদি আপনি দেখেন, ওরা ক্ষমতায় আসার পরেই কিন্তু আমাদের পিলখানায় বড় ধরনের একটি দেশপ্রেমিক সেনাবাহিনীকে তারা ধ্বংস করছে। তারপর হচ্ছে মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীর রায়ের পরে যে জামাত এবং শিবিরের নেতাকর্মীদেরকে একদম ব্রুটালি কিন্তু পাখির মতো গুলি করছে। তারপর কিন্তু আরও বাড়ছে যে হেফাজতের যে হামলাটা, যে রাতের আধারে নিরস্ত্র মুসল্লিদেরকে আলো নিভিয়ে হত্যা করা, গণহত্যা চালানো, এটা ছিল আরো বড়। তার মানে আপনি যদি দেখেন সিকুয়েন্সটা দেখেন, 2009 সালে পিলখানা, তার থেকে আরো তীব্রতা বের হয়েছে দেলোয়ার হোসেন সাঈদীর রায়, তার থেকে আরো বেশি নৃশংস হয়েছে হচ্ছে আপনার হেফাজত হত্যাকাণ্ড, তারপরে 24। মানে আওয়ামী লীগের যে ফেসিস্ট যে আচরণ, এটা শুধু তার ক্ষমতা থাকার জন্য দিন দিন এর হিংস্রতা শুধু বাড়ছিলই। আজকে সেই ভয়াবহ 16 তারিখ, এই 1 বছর পর শহীদ ওয়াসিম আকরামের বাবার উপলব্ধিটা যদি আমরা একটু শুনে আসি। বাংলাদেশের সুষ্ঠু একটা নিজ অধিকার লইয়ের তারা শহীদ আর ফুয়াতে গুলি হাইবে মনে করেন ফিসুত্তি গুলি মারি দেন সাইডের তো আবু সাইদ এইভাবে বুক ছিঁড়ি দিয়ে আবু সাইদ 4 গুলি হওয়ার পরেও তিন গুলি হওয়ার পরেও বুক ছিঁড়ি 4 মাজানা এতে করে গিয়ে তো এইটা তুমি এদূরকে আশা ছিল আমি এই মৃত্যুত্ব বাঁচিয়ে রে আমি একটা চৌরি করেছেন সরকার এখনো কর্মকর্তা এইলা এখনো আশা নিয়ে দিতে গুলিও খাইয়ে না। এভাবে তো এরকম কোনো আশাই ছিল না এদের। বিচার কান সঠিকভাবে পাই ফা ফুরিব বাজি আমাকে ফা ফুরিব আর বিচারে না তো চা ফুরিব যতদিন আছে ততদিন আর বিচারে আর চাই যা ফুরিব। দিনের শুরুতেই শহীদ আবু সাইদ রংপুরে শহীদ হয়েছিল এবং তার কিছুক্ষণের পরেই চট্টগ্রামের প্রথম শহীদ হিসাবে শহীদ ওয়াসিম আকরাম, আমাদের সহযোদ্ধা, আমাদের ভাই এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের চট্টগ্রাম কলেজের আহ্বায়ক কমিটির সদস্য জনাব শহীদ ওয়াসিম আকরাম যেভাবে শহীদ হয়েছেন, বিশেষ করে আপনারা জানেন যে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি একটি আহ্বান জানিয়েছিলেন যে চলে আসুন 16 শহরে। সবাইকে আহ্বান করেছিলেন এই জন্যই যে খুনি হাসিনা যে অবৈধ যে শাসন ব্যবস্থাকে বিলুপ্ত করা এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন এবং একটি জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন সংগ্রামগুলো হয়েছে, বিশেষ করে 2014, 18 এবং 24-এর সে আন্দোলনগুলোতে যে ঐক্যবদ্ধভাবে আন্দোলন পরিসমাপ্তি করার জন্যই 16 শহরে তিনি সবাইকে ডাক দিয়েছিলেন। এই যে মানে একের পর এক হত্যাকাণ্ড, 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 5ই আগস্ট পর্যন্ত ধারাবাহিকভাবে মানুষকে হত্যা করা, তারপরে পালিয়ে যাওয়া, সেখানে কি আওয়ামী লীগের কি কোনো বোধোদয় হয়েছে? তাদের কি কোনো আত্মগ্লানি হয়েছে? তারা কি কোনো মানে অনুশোচনায় ভুগছে? কি দেখছেন? তারা আওয়ামী লীগ শুরু থেকে একটি ফেসিস্ট সংগঠন। বাংলাদেশে আওয়ামী লীগের যে যত বছর রাজনৈতিক ইতিহাস রয়েছে, একদম তাদের 1950 সাল থেকে শুরু করে যদি বলেন বা 49 সাল থেকে, তারা কিন্তু বরাবরই একটি টেরোরিস্ট সংগঠনের মতন। আমি কখনোই তাদের রাজনৈতিক আচরণ খেয়াল করিনি এবং তাদের রাজনৈতিক আচরণ কখনো কোনো দলের সাথে করেছে বলেও আমার জানা নেই। তারা দেখেন আজকেও যে কাজটি করেছে, যে গোপালগঞ্জ যে এনসিপির নিরস্ত্র শান্তিপূর্ণ একটি সমাবেশে আপনারা দেখেছেন আমাদের উপরে আজকে বারবার হামলা করা হয়েছে।
আমাদের কোনো নেতাকর্মীর হাতে কিন্তু একটি ইট পাটকেলও ছিল না, অথচ তারা দেশীয় অস্ত্র নিয়ে, বল্লম ট্যাটা নিয়ে এবং যুদ্ধাস্ত্র নিয়ে, যেগুলো প্রাচীনকালে বর্বর অসভ্য জনগোষ্ঠী যেগুলো নিয়ে যুদ্ধ করত, এগুলো নিয়ে তারা দা শ্রেণী সব নিয়ে কিন্তু তারা আমাদের উপরে হামলা করলো, অগ্নিসংযোগ করলো, প্রশাসনের গাড়ির উপরে হামলা করলো, সবাইকে আহত করলো, রক্তাক্ত করলো। সুতরাং আওয়ামী লীগের যে অনুশোচনার যে সে চিন্তা করছেন, এটা তো তার কখনোই অভ্যস্ততার মধ্যেই ছিল না। এই দল যদি আপনি এদেরকে কোনোভাবে রাজনীতি করার সুযোগ দেন বা কোনোভাবে সামাজিক আচরণ করার সুযোগ দেন, তারা কখনো সেটি গ্রহণ করবে না। কেন করবে না? তাদের মস্তিষ্ক কিন্তু হচ্ছে আপনার এই বর্বরতা, অসভ্যতা এবং এই যে সন্ত্রাসী আচরণ, এটা তাদের রক্তে এবং এটা বংশ পরম্পরায় হচ্ছে। আপনি দেখবেন আওয়ামী লীগ থেকে ছাত্রলীগ থেকে এর পরের প্রজন্ম যেগুলো আসে সবগুলো কিন্তু সন্ত্রাসী হিসেবে কিন্তু জন্মায়। এবং এরা আপনার আজকে চাইলে তারা গোপালগঞ্জে ঝটিকা মিছিল করতে পারতেন শান্তিপূর্ণভাবে, তারা চাইলে একটা প্রতিবাদ সমাবেশ করতে পারতেন, তারা না করে কি করলেন? সরাসরি কিন্তু আপনাকে রক্তাক্ত করলো, গুলি করলো, আমাদের সদস্য সচিবের গাড়িতে গুলি করলো, আমাদের কেন্দ্রীয় নেতা নয়ন রক্তাক্ত করলো, নয়নের মাথায় গুলিবিদ্ধ হয়েছে, আপনার ডিবিসির একজন সাংবাদিক গুলিবিদ্ধ হয়েছে, আমাদের গণমাধ্যম ৫-৭টি গাড়ি কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। তারা কিন্তু সরাসরি গুলি করছেন আপনাকে। সুতরাং আপনি তার সাথে যতই গণতন্ত্রের ভাষায় কথা বলবেন, সামাজিক আচরণ করবেন, শান্তিপূর্ণ অ্যাটিটিউড দেখাবেন, সে কিন্তু আপনার সাথে গুলি, হামলা এবং মৃত্যু মানে হত্যা করা, এগুলোই কিন্তু সে গ্রহণ আপনার জন্য সেইগুলো বাতলিয়ে রাখবে। সে কখনো আপনার সাথে গণতন্ত্র ভাষায় কথা বলবে না, শান্তিপূর্ণ ভাষায় কথা বলবে না। আওয়ামী লীগের আর যে জিনিসটা বললেন, আওয়ামী লীগের ফেসিস্ট শেখ হাসিনা পালিয়েছেন, কিন্তু আমরা যেটা চেয়েছি যে রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে যে ফেসিস্ট কাঠামো রয়েছে সেটি তো বিলুপ্তি হয় নাই। আপনি দেখেন পুলিশ লীগ, তাদের কি কোনো বিচার হয়েছে, গ্রেপ্তার হয়েছে? হয়নি। আমলা লীগের কোনো সচিব গ্রেপ্তার হয়েছে? যে আওয়ামী লীগের এই যে বললো যে আবু সাইদের লাশটা ডিসি দেয় নেই, পরিবারকে থেকে চিনিয়ে নিয়েছে, আন্দোলনকারীদের থেকে চিনিয়ে নিয়েছে, তাহলে এই ডিসি লীগের কোনো বিচার হয়েছে? আমলা লীগের কোনো বিচার হয় নাই। মিডিয়া লীগের বিচার হয়েছে? হয় নাই। আরও যে বাহিনীর মধ্যে বিভিন্ন লীগ আছে, কার বিচার হয়েছে? এই যে শুধু একজন ফেসিস্ট চলে গেলেই ফেসিস্ট ব্যবস্থা বিলুপ্ত হয়, এটা ঠিক না। এটা আজকে প্রমাণ করলো। আজকে দেখেন এই ফেসিস্ট ব্যবস্থা বা এই কাঠামোটার কিন্তু আমরা এখনো বিলুপ্তি করতে পারিনি, বরং পুরোটুকুই এখনো মোটামুটি বলতে এক্সিস্ট করে। এই যে আবু সাঈদের যে বিয়োগান্তক ঘটনা, যে ভয়াবহ দৃশ্য, আজকে সমস্ত গণমাধ্যম এটি সম্প্রচার করবে, সবার আলোচনার কেন্দ্রবিন্দুতে এটা থাকবে, সেটা আড়াল করার জন্যই কি আজকে মানে এনসিপির এই পদযাত্রা কর্মসূচির উপরে এরকম হামলা? আমি মনে করি এটি একটি বড় ধরনের আজকে ষড়যন্ত্র হয়েছে এই গোপালগঞ্জে। এনসিপির মানে এনসিপি বলবো না, এটা হচ্ছে মানে দুনিয়া কাঁপানো জুলাই আন্দোলনের মহানায়ক, যারা সারা পৃথিবীকে সাক্ষী রেখে যে বিপ্লব করেছে, তাদের উপরে যে একজন বা আমাদের 2000 শহীদ আর জীবন্ত কিছু শহীদ এখন জীবিত রয়েছে, তারাও জীবন্ত শহীদে, তারা প্রতি মুহূর্তে তারা শহীদ হওয়ার জন্য মানে তাদের প্রেরণা তারা জনগণের সামনে উপস্থাপন করছে। আপনি দেখেন আমাদের এই ঘোষিত কর্মসূচি 1 তারিখ থেকে বলা হয়েছিল গোপালগঞ্জে আমরা একটি সমাবেশ করবো। সারা দেশে যেভাবে আমরা শান্তিপূর্ণ সমাবেশ করি, ঠিক গোপালগঞ্জেও আমরা শান্তিপূর্ণ সমাবেশ করলাম। কিন্তু প্রশাসন, এখন আমি তো প্রশাসন বলবো না, এখন তো বলবো তো এদের যে মানে নির্বিকার ভূমিকা, নিষ্ক্রিয়তা, প্রশাসন লীগ বলতে হবে। গোপালগঞ্জে শুধু ডিসি এবং এসপি ছাড়া সকল স্থানীয় প্রশাসন আগের জায়গায় রয়ে গেছে, তাদের কোনো পরিবর্তন হয় নাই। এই যে প্রশাসন লীগ, তারা কি এই বিগত 18 দিন ধরে তারা দেখে নাই? তারা অবশ্যই তাদের হত্যা মামলার আসামিরা এলাকায় ঘুরে বেড়াইছে, ঢাকা থেকে গিয়েছে, অন্য জেলা থেকে ঢুকছে, কই তাদের তল্লাশি কই? আমরা যদি আগে দেখতাম ঢাকায় যদি বিএনপি জামাত কোনো সমাবেশ ডাকতো, 1 মাস ধরে পুরো ঢাকাকে আপনার তোলপাড় করে দেওয়া, তল্লাশি করতো, 1200, 1500, 2000 করে গ্রেপ্তার করতো। আপনি কি গতকালকে কোনো আওয়ামী লীগের সন্ত্রাসীকে এই এনসিপির সমাবেশে হামলার প্রস্তুতি হিসেবে কোন গ্রেপ্তার করতে দেখছেন? কেন গ্রেপ্তার করে নাই? তাহলে সন্ত্রাসী তো আজকে হামলা করলো, প্রশাসনের কাছে নিশ্চিত তথ্য ছিল এবং এই 15-16 দিন ধরে তারা হামলার পরিকল্পনা নিয়েছিল এবং তারা সফল হয়েছে হামলা করতে। এটা সম্ভব হয়েছে প্রশাসন লীগের, পুলিশ লীগের নিষ্ক্রিয় ভূমিকার কারণে এবং বিতর্কগত ইন্ধন আশকারার কারণে। জি, আমরা জনাব মইনুল, আপনি আজকে রংপুর থেকে এসেছেন। এই যে বীর আবু সাঈদ আত্মত্যাগের প্রতিবাদের এক উজ্জ্বল দৃষ্টান্ত, তার এই আত্মত্যাগের আজকে 1 বছর প্রশাসনের পক্ষ থেকে কি কি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, কি কি কর্মসূচি আজকে
পালন হচ্ছে সেখানে? আজকে ঢাকা থেকে 4 জন উপদেষ্টা গিয়েছেন, ডক্টর আসিফ নজরুল ইসলাম, হাসান ফারুকী আজম এবং ডক্টর রফিকুল ইসলাম। এই 4 জন উপদেষ্টা গিয়েছেন। এটি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যে আজকে যে সকাল থেকে আয়োজন করেছেন, শোক র্যালি, তারপরে আবু সাইদ মিউজিয়াম, আবু সাইদের চত্বর এবং আবু সাইদের স্মৃতিস্তম্ভ, এগুলো যে উদ্বোধন, এই প্রোগ্রামগুলোতে এবং সর্বোপরি আলোচনায় তারা অংশগ্রহণ করেছেন। দীর্ঘক্ষণ তারা বক্তব্য রেখেছেন। আজকে এখানে কিন্তু এই আলোচনার সভায় অবশ্য শহীদ আবু সাইদের বাবা ছিলেন প্রধান অতিথি এবং আরও 22টি শহীদ পরিবারের স্বজনরা এখানে উপস্থিত ছিলেন। আর তার আগে সকাল থেকে যেটি জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং আবু সাইদ যে ফাউন্ডেশন যেটা রমজান ভাইরা করেছেন এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সবাই মিলে আবু সাইদের সেই কবরে সকাল 7টা থেকে কবর জিয়ারত, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, বিএনপি গিয়েছেন, জামাত গিয়েছেন, এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি সহ অনেকেই সেখানে গিয়েছেন, জিয়ারত করেছেন, পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেছেন। এবং রংপুর শহরেও কিন্তু অনেক প্রোগ্রাম হয়েছে। গণসংহতি আন্দোলনে আলাদা প্রোগ্রাম হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আলাদা প্রোগ্রাম হয়েছে, তারপরে বিভিন্ন যে রাজনৈতিক সংগঠনগুলো, বিএনপি, তারা কিন্তু অনেক সারাদিনই আজকে কিন্তু কর্মসূচি চলছে এবং রাতভর চলছে। তা আমাদের স্মরণে থাকবেন আবু সাইদ। আমি যদি বলতে চাই আপনাকে, রমজান আলী, আপনি আপনার ভাই হত্যা মামলার বাদী। আবু সাইদকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হলো, 1 বছর অতিক্রান্ত হলো। সেই মামলাটা এখন কোন পর্যায়ে আছে, কি বলবেন আপনি? যাদেরকে আসামি করা হয়েছিল তাদের কতজন এখন পর্যন্ত অ্যারেস্ট হয়েছে? আমরা যে মামলা করেছি সে মামলার যে অগ্রগতি, আমাদের বাসায় প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সরকারি মহলের যে প্রধান বিচারপতি তিনিও আমাদের বাসায় যান এবং আমরা কিন্তু আমাদের পরিবার থেকে সবচাইতে আমরা একটা চাওয়াই চেয়েছি, সেটা হলো আমাদের আবু সাইদ যে হত্যাকারী তাদের বিচার আমরা কিন্তু দ্রুত সকলের কাছেই আমরা দাবি করছি। তাই আজকে 1 বছর আমরা জানতে পাই যে 4 জন আসামি গ্রেপ্তার আর 26 জন আসামি গ্রেপ্তারের পরোয়ানা জারি, কিন্তু এখনো গ্রেপ্তার হয়নি। আমি এর আগেও বলছি এবং মিডিয়াতে সব সময় বলি যে আসামিদের গ্রেপ্তার করতে হবে দ্রুত এবং তাদের বিচার কার্যক্রম অতি তাড়াতাড়ি করতে হবে, খুব দ্রুত। কিন্তু আমরা আজও কোনো বিচারের কোনো ভূমিকা আমরা চোখে দেখিনি। আপনারা সন্তুষ্ট না? আমরা অবশ্যই পরিবার থেকে অসন্তুষ্ট। এবং আমার বাবা বলেছে যে আবু সাইদ তার যেহেতু আমার আশা ছিল যে সে চাকরি করবে, শুধু তার চাকরিটা দেখে যেন আমি আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। এখন তার মুখে শুধু একটি ভাষা, সেটা হলো আবু সাইদের যে হত্যার যে কাঠামো, যে বিচারের যে কাঠামো, বিচারের কাজ সম্পূর্ণ দেখে জানি আমি আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। এই যে বাবার যে প্রত্যাশা, আমরা তো সকলের কাছেই আমরা বলি যে শুধু আবু সাইদের বিচার না, সকল শহীদের আমরা বিচার চাই। যেহেতু জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ভাইরা যেভাবে এই বাংলাদেশে রক্ত দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করে আমরা যে দেশ পেয়েছি, এই দেশে আমরা স্বৈরা শাসক থেকে মুক্ত দেশ হিসেবে আমরা ঘোষণা করি এবং এই দেশের বিচারের কাঠামো সুন্দরভাবে থাকার দরকার। এবং আমরা যে বিচারগুলো চেয়েছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, আমরা তার কাছে এই বিচারগুলো চাই। যেহেতু আমাদের এই শহীদ পরিবারের ভাইদের বিনিময় আমরা এই সরকার পেয়েছি, এই সরকারের কাছেই আমরা দাবি করব এই সরকার থাকা অবস্থায় যেন আমাদের শহীদ ভাইদের বিচারের কাজগুলো যেন সম্পূর্ণ করে সরকার। কি বলবেন শিশির? প্রথমত হচ্ছে আমরা জুলাই আন্দোলনে যারা আমাদের ভাইদেরকে খুন করলেন,
এই খুনের বিচার কিন্তু আমরা এখনো পাইনি। আমরা বললাম যে বিচার এবং সংস্কার আমাদের প্রধান এবং প্রথম দাবি হচ্ছে বিচার। কারণ আপনি যদি এই ফ্যাসিস্ট দলের বিচার না করেন তাহলে সে কিন্তু আরও বেশি আস্ফালন দেখাবে, যেটা আজকেও সে দেখালো। তো তার তো কিছুই হয় নাই, বরং তার যে ফ্যাসিস্ট কাঠামো তারাও খুশি হচ্ছে, তারাও মনে করছে যে ফ্যাসিস্ট চলে গেছে, একজন ফ্যাসিস্টের পতন হয়েছে, কিন্তু ফ্যাসিবাদী কাঠামোর কোনো পতন হয় নাই, বিচার হয় নাই। আপনি যদি যেই কোনো অপরাধকে যদি নিয়ন্ত্রণ করতে চান এবং অপরাধ দমন করতে চান তখন কিন্তু আপনার বিচার নিশ্চিত করতে হবে। এই বিচারহীনতা কিন্তু অপরাধকে আরও উস্কে দেয় এবং অপরাধকে আরও উৎসাহিত করে। অপরাধী মনে করে যে অন্য অপরাধীরা মনে করে তো কই 2000 খুন করে শেখ হাসিনা তো দিল্লিতে আরামাইশ করছেন, দেশের নেতাকর্মীদের আরও হত্যার হুমকি দিচ্ছেন, আবার মানুষকে হত্যা করার জন্য উস্কানি দিচ্ছেন। তো এটা তো আপনার এই ইন্টারিয়াম গভর্নমেন্ট গত 1 মাস ধরেই, গত 1 বছর ধরেই সে ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমরা কিন্তু স্পষ্ট বলেছি এই ইন্টারিয়াম গভর্নমেন্ট এই বিপ্লবীদেরকে, এই বিপ্লবকে মানে আপনার কোনো নিরাপত্তা দিতে পারে নাই, বরং বলবেন বিপ্লব ব্যাহত হয়েছে তাদের হাতে। আমরা শুরু থেকেই বলছি যে 72-এর মুজিববাদী ভারতবন্দী এই সংবিধানের পতন করতে হবে। এই সংবিধানের আলোকেই ফ্যাসিস্ট তৈরি হয়। সরকার সংস্কার কমিশন সেটা শুনবেন না। আমরা বলেছি রাষ্ট্রের যে ফ্যাসিস্ট কাঠামো, পুলিশ লীগ, আমলা লীগ, মিডিয়া লীগ, বিভিন্ন বাহিনী লীগ এবং যত পেশাজীবী লীগ আছে সবগুলোকে ভেঙে চুরমার করতে হবে। এর সরকার কোনো বাহিনী, কোনো এই যে আপনার বিচারপতি লীগ, বিচারক লীগ, এই যে বিচারকরা কোনো বিএনপি জামাত নেতাকর্মীদেরকে বেল দিতেন না, নির্বিচারে গ্রেপ্তার করতেন এবং যারা বেল বাতিল করতে পারতেন তাদের প্রমোশন হতো। যারা যত বেশি দিন যাবজ্জীবন সাজা দিতে পারতেন, 10 বছর সাজা দিতে পারতেন এবং তাদেরকে বেশি বেশি প্রমোশন দেওয়া হতো। এই যে বিচারক লীগ, বিচারপতি লীগ, কারো কোনো শাস্তি হয়েছে? তাহলে আমি যদি বলি আপনার রাষ্ট্র যদি মৌলিক জিনিসটি বলি, বিচারক লীগ, বিচারপতি লীগ ওই জায়গায় হয় নাই, মিডিয়া লীগের হয় নাই, আমলা লীগের হয় নাই, পুলিশ লীগের হয় নাই, তাহলে রাষ্ট্রের তো ফ্যাসিস্ট কাঠামো পুরোটাই এখন সেজন্যই তো সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার কাজ চলছে। আমরা চাই যে সেটি সম্পূর্ণ হোক এবং যে অন্যায় অবিচার হয়েছে সেটার বিচার যেন হয়, সেই প্রত্যাশা থাকলো আমাদের পক্ষ থেকেও। দ্রোহে সাহসে আবু সাঈদ আজকে এই বিশেষ অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। দর্শক আপনারাও ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। এখানে শেষ করছি।